আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিহাব আলম খান। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলার চেষ্টা করব। সেটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইনভেস্টমেন্ট অপশনগুলো কি কি। আরও স্পেসিফিক্যালি বললে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক এবং নন ইসলামিক ইনভেস্টমেন্ট অপশনগুলো কি কি। এখানে একটু বলে রাখি, ইনভেস্টমেন্ট অপশন বলতে কি বোঝানো হচ্ছে। ধরুন আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, এই টাকাটা আপনি কোথায় বিনিয়োগ করবেন? এই টাকাটা আপনি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করতে পারেন এবং বিনিয়োগের ধরন, টাইম ফ্রেম এবং ঝুঁকির উপর ভিত্তি করে আপনি হয়তো একটা রিটার্ন পাবেন। তো আপনি আপনার জমানো অর্থ কোথায় কোথায় বিনিয়োগ করতে পারেন, কি কি অপশন আপনার হাতে আছে, সেই ব্যাপারটা নিয়ে আজকের ভিডিও। একই সাথে কোথায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফা হালাল বা হারাম হবে, সেই ব্যাপারেও এই ভিডিওতে আলোচনা করা হবে। পুরো ব্যাপারটা বোঝার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তার আগে আপনি যদি ফাইন্যান্স স্কুলের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। তো চলুন শুরু করি। প্রথমেই একটা ডিসক্লেইমার দিয়ে রাখি, এই ভিডিওতে যত তথ্য এবং উদাহরণ ব্যবহার করা হবে তা শুধুই শিক্ষণীয় উদ্দেশ্যে। এই ভিডিওতে উল্লেখিত কোনো ইনভেস্টমেন্ট স্কিম বা অপশনে আমি কাউকে ইনভেস্ট করতেও বলছি না, বা ইনভেস্টমেন্ট যদি কারো থাকে সেই ইনভেস্টমেন্ট আমি তুলেও নিতে বলছি না। এই ভিডিওটি শুধুই শিক্ষণীয় উদ্দেশ্যে তৈরি করা। আমি মোটা দাগে 6টা ইনভেস্টমেন্ট অপশন নিয়ে কথা বলবো। এই ইনভেস্টমেন্ট অপশনগুলো টাইম ফ্রেম, রিস্ক, রিটার্ন এবং হালাল হারাম ইস্যুস, এই জিনিসগুলো, এই টপিকগুলো আলোচনা করার চেষ্টা করব। প্রথম যে ইনভেস্টমেন্ট অপশন বা বাংলাদেশের পার্সপেক্টিভে মোস্ট পপুলার যে ইনভেস্টমেন্ট অপশন সেটা হচ্ছে ব্যাংক এফডিআর বা ফিক্সড ডিপোজিট রিসিপ্ট। এফডিআর কি সেটা যদি বোঝাতে হয়, এফডিআর হচ্ছে যে ফর এক্সাম্পল কেউ 100 টাকা যদি আজকে ব্যাংকে রাখে এবং ইন্টারেস্ট রেট যদি 10% হয়, তাহলে বছর শেষে 1 বছর এই টাকাটা ব্যাংকে এফডিআর হিসাবে রাখলে ব্যাংক 110 টাকা দিবে। তো 100 টাকা 1 বছরে 110 টাকা হয়ে গেল, যদি ইন্টারেস্ট রেট 10% হয়। ইন্টারেস্ট রেট বিভিন্ন সময় বিভিন্ন রেটে থাকে, সো এটা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি। এবং পরবর্তী বছরে যদি আবার ওই টাকা এফডিআর করা হয় তাহলে আবার ওই একটা সার্টেন ইন্টারেস্ট রেটে ওই টাকাটা গ্রো করবে। তো এটা হচ্ছে এফডিআর। তো এখন ইসলামিক পার্সপেক্টিভে যদি চিন্তা করি, যে নর্মাল যে কমার্শিয়াল ব্যাংক বা প্রথাগত যে বাণিজ্যিক ব্যাংক আছে, এখানে টাকা যদি রাখা হয় এফডিআর হিসাবে তাহলে সেটা নন ইসলামিক হবে, কারণ ফিক্সড ইন্টারেস্ট এটা ইসলামিক পার্সপেক্টিভে অ্যালাউড না। তবে কিছু ইসলামিক ব্যাংক আছে যারা মোটামুটি শরিয়া ব্যাংকিং করে বলে তারা দাবি করে, যদিও এখানে কিছুটা প্রবলেম থাকে, কারণ ইসলামিক ব্যাংকিংয়ের ভিতরেও কিছু কিছু স্কিমে দেখা যায় যে ফিক্সড ইন্টারেস্ট বা ফিক্সড রিটার্নও অফার করা হয়, বা ফিক্সড ইনভেস্টমেন্ট রিটার্ন বা ইনভেস্টমেন্ট ইনকাম অফার করা হয়। কিন্তু কিছু কিছু ব্যাংক কিছু কিছু ইনভেস্টমেন্ট স্কিমে ভেরিয়েবল রিটার্নও অফার করে। ভেরিয়েবল মানে যে 1 বছর দেখা গেল 6% রিটার্ন, 1 বছর 8% রিটার্ন, 1 বছর 9% রিটার্ন, এরকম, ফিক্সড না। তো ইসলামিক ব্যাংকের ক্ষেত্রেও বেশিরভাগ ইসলামিক স্কলারদের মতেই কোনো ব্যাংকই 100% ইসলামিক না। তবে যেহেতু ইসলামিক ব্যাংকগুলো অনেক ক্ষেত্রে ইসলামিক ব্যাংকিং বা শরিয়া ব্যাংকিং করার চেষ্টা করে, সেই হিসাবে এটা অবশ্যই ইসলামিক পার্সপেক্টিভে বেটার। যদি কিছু ইসলামিক ব্যাংকিং এর এক্সাম্পল দিতে চাই বা ইসলামিক ব্যাংকের এক্সাম্পল দিতে চাই বাংলাদেশের পার্সপেক্টিভে, তাহলে আল আরাফা ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এগুলো কিছু অন্যতম ইসলামী ব্যাংক বাংলাদেশের পার্সপেক্টিভে। আর এছাড়াও কিছু কিছু কমার্শিয়াল ব্যাংকেরও ইসলামিক ব্যাংকিং উইন্ডো আছে বা শরিয়া ব্যাংকিং উইন্ডো আছে। কিছু ব্যাংক আছে যারা কমার্শিয়াল ব্যাংকিং করে, কিন্তু তাদের কিছু ব্রাঞ্চ আছে বা কিছু অফিস আছে যেখান থেকে তারা ইসলামিক ব্যাংকিং ফ্যাসিলিটিস দিয়ে থাকে। তারা বলতে চায় যে যারা ইসলামিক ব্যাংকিং ফ্যাসিলিটিসটা নেবে ওই টাকাটা তারা ইসলামিক শরিয়া মোতাবেকই বিনিয়োগ করবে এবং ওইখান থেকে যে রিটার্ন আসবে সেই রিটার্নটা ডিপোজিটরকে ব্যাংকগুলো দিবে। তো এক্সপেক্টেড রিটার্ন যদি বলি ব্যাংকের ক্ষেত্রে, এফডিআর এর ক্ষেত্রে এই রিটার্ন বা ইনভেস্টমেন্ট রিটার্ন বা ইন্টারেস্ট, ইসলামিক ব্যাংকিং এর ক্ষেত্রে ইনভেস্টমেন্ট রিটার্ন আর ব্যাংকের ক্ষেত্রে, কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রে ইন্টারেস্ট যদি বলি, এটা অর্থনীতির অবস্থা এবং দেশের অবস্থা, ইনফ্লেশন সবকিছু মিলে অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এক এক সময় রিটার্নটা এক এক রকম থাকে। যেমন 2012-13 এরকম টাইমে ইন্টারেস্ট রেটটা বেশি ছিল, আবার 2016-17 সালের দিকে এই ইন্টারেস্ট রেটটা কম ছিল, আবার 2018-19-এ এসে ইন্টারেস্ট রেটটা বেশি হয়ে গিয়েছিল বা ইনভেস্টমেন্ট রিটার্নটা বেশি অফার করতে হচ্ছিল ডিপোজিট অ্যাট্রাক্ট করার জন্য, আবার 2020-এ এসে এই ইন্টারেস্ট রেটটা কম। ইন জেনারেল যদি আমরা লাস্ট 10 ইয়ার্সের ট্র্যাক রেকর্ড দেখি তাহলে ইন্টারেস্ট রেট বা ইনভেস্টমেন্ট রিটার্নটা মোটামুটি 5 to 9% ভিতর থাকে। 2020-এর এই জুনে এসে যেমন এই ইন্টারেস্টটা মোটামুটি 5 to 7% মতন আছে,
কিন্তু এটা ইনফ্লেশন এবং অন্যান্য বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে দেখা যায় যে 5 to 9% থাকে। তো যখন দেখা যায় ব্যাংকগুলো বেশি ডিপোজিট পায় না, তখন তারা হায়ার ইন্টারেস্ট রেট অফার করে। আবার দেখা যায় যখন ব্যাংকগুলো বেশি ডিপোজিট পাচ্ছে, অনেক বেশি ক্যাশ হয়ে যাচ্ছে, আইডল মানি অনেক বেশি থাকতেছে, তখন দেখা যায় যে আবার ব্যাংকগুলো কম ইন্টারেস্ট অফার করে। এখানে রিস্ক ফ্যাক্টর যদি বলা হয়, যেই সমস্ত ব্যাংকের ক্রেডিট রেটিং কম সেই সমস্ত ব্যাংক বেশি ইন্টারেস্ট বা মুনাফা অফার করে থাকে। আবার যে সমস্ত ব্যাংকের ক্রেডিট রেটিং বেশি তারা কম রিটার্ন অফার করে থাকে। তবে যে সমস্ত ব্যাংকের ক্রেডিট রেটিং কম তারা বেশি ঝুঁকিপূর্ণ। ক্রেডিট রেটিং যাদের ভালো তাদের ঝুঁকিটা কম। সেই জন্য কেউ যদি সেফটি চিন্তা করে তাহলে রিটার্ন কম হওয়ার পরেও যেই ব্যাংকের ক্রেডিট রেটিং ভালো আছে সেই ব্যাংকেই টাকাটা রাখা উচিত। আর হালাল হারামের পার্সপেক্টিভে যদি বলতে হয়, ইসলামী ব্যাংকগুলো অবশ্যই মন্দের ভালো, যদিও এগুলো 100% ইসলামিক না, তবে একদম কমার্শিয়াল ব্যাংকের মতন 100% নন ইসলামিকও না। ইসলামিক ব্যাংকগুলোতে হারামের মিশ্রণ থাকলেও সেটা একদম 100% হারাম না। অনেক ক্ষেত্রেই তারা স্ট্রাইভ করে, চেষ্টা করে যতটা পারা যায় শরিয়া ব্যাংকিং এর ভিতর থাকার জন্য। সেকেন্ড যে পপুলার ইনভেস্টমেন্ট অপশন সেটা হচ্ছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে এফডিআর রাখা। ব্যাংকের পাশাপাশি নন ব্যাংকিং যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আছে সেই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো এফডিআর এর মাধ্যমে জনগণের থেকে টাকা কালেক্ট করতে পারে। তবে ব্যাংকের থেকে ইউজুয়ালি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো তুলনামূলকভাবে একটু বেশি রিস্কি। যেহেতু বেশি রিস্কি সেই জন্য তারা বেশি রিটার্ন অফার করে থাকে। তো এখানেও মোটামুটি ব্যাংকের মতো মোটামুটি সেম ক্যারেক্টারিস্টিক্স বলা যায় এফডিআর এর পার্সপেক্টিভ যদি বলা হয়। এখানে যেহেতু ফিক্সড রিটার্ন অফার করার ব্যাপার থাকে সেই জন্য ট্রেডিশনাল যে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গুলো আছে সেগুলো নন ইসলামিক। আর ইসলামিক পার্সপেক্টিভে যেগুলো বলা যায়, কিছু ইসলামিক নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনও আছে যেগুলো একদম 100% ইসলামিক হয়তো বা বলা যাবে না, তবে এগুলা শরিয়া ব্যাংকিং এর মাধ্যমে তাদের সেবা দেওয়ার চেষ্টা করে থাকে। ইসলামিক নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের এক্সাম্পল যদি বলতে চাই বাংলাদেশের পার্সপেক্টিভে, তাহলে ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, হজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেড এগুলো অন্যতম। নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের এক্সপেক্টেড রিটার্ন যদি লাস্ট ফিউ ইয়ার্সের ট্র্যাক রেকর্ড দেখা যায় তাহলে মোটামুটি 6 থেকে 10% বা তার থেকেও কিছুটা বেশিও যায় অনেক ক্ষেত্রে। তো মোটামুটি অন এভারেজ 6 থেকে 10% এর ভিতরে রিটার্ন থাকে। এখানেও যেমন রিস্কের ব্যাপারটা, ওই যার ক্রেডিট রেটিং বেশি সে কম রিটার্ন অফার করে থাকে, আবার যাদের ক্রেডিট রেটিং কম তারা বেশি রিটার্ন অফার করে থাকে। কিন্তু ক্রেডিট রেটিং যদি কম থাকে তাহলে সেটা ঝুঁকিপূর্ণ বেশি। আর হালাল হারামের পার্সপেক্টিভে অবশ্যই নর্মাল যে ট্রেডিশনাল নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে তার থেকে ইসলামিক নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোই বেটার। যদিও একদম 100% ইসলামিক বলা যাবে না, বেশিরভাগ ইসলামিক স্কলারদের মতেই সেটা, তারপরেও এটা বেটার, মন্দের ভালো বলা যায়। থার্ড মোস্ট পপুলার ইনভেস্টমেন্ট অপশন হচ্ছে সেভিং সার্টিফিকেট বা সরকারি সঞ্চয়পত্র। সেভিং সার্টিফিকেটটা মোস্টলি যারা একটু বয়স্ক রিটায়ার্ড পিপল তাদের কাছে সবচেয়ে বেশি পপুলার। তবে এই সেভিং সার্টিফিকেটটা নন ইসলামিক, যেহেতু এখানে ফিক্সড রিটার্ন অফার করা হয়, একদমই ফিক্সড, এটা টাইম টু টাইম অ্যাডজাস্ট করা হয়, কিন্তু রেটটা প্রিডিটারমিন থাকে এবং এখানে কোনো হালাল রিটার্নের প্রতিশ্রুতি দেয়া হয় না। এটার এক্সপেক্টেড রিটার্ন 8 থেকে 11% থাকে বিভিন্ন মেয়াদের উপর ভিত্তি করে। এবং রিস্ক ফ্যাক্টর যদি বলা হয় এটা একদমই রিস্ক ফ্রি, কারণ গভর্নমেন্ট ব্যাকড সিকিউরিটি, সো এটা এখানে কোনো রিস্ক নাই, ডিফল্টের কোনো রিস্ক নাই। ফোর্থ যে ইনভেস্টমেন্ট অপশন সেটা হচ্ছে স্টক মার্কেট। স্টক মার্কেটে মোটামুটি 4টা ইনস্ট্রুমেন্ট আমরা যদি চিন্তা করি, এক নাম্বার হচ্ছে ইকুইটি বা স্টক বা শেয়ার, যেটা মোস্ট পপুলারলি ডিসকাস করা হয় এই শেয়ার নিয়ে। সেকেন্ড হচ্ছে বন্ড। থার্ড হচ্ছে ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট ইন মার্চেন্ট ব্যাংক। ফোর্থ হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড ওপেন এন্ড হতে পারে, ক্লোজ এন্ড হতে পারে। তো এক্সপেক্টেড রিটার্নের ক্ষেত্রে এখানে কোনো স্পেসিফিক এক্সপেক্টেড রিটার্ন বলা যায় না ওভারঅল স্টক মার্কেটের ব্যাপারে যদি বলা হয়। তবে হ্যাঁ, এক্সপেক্টেড রিটার্ন বন্ডের ক্ষেত্রে একটা এস্টিমেশন করা যেতে পারে, যেহেতু এই জিনিসটা অনেকটা ফিক্সড এর মতোই, বা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে মোটামুটি একটা ট্র্যাক রেকর্ডের ভিতর বলা যায়। কিন্তু যেটা মোস্টলি ট্রেড করা হয় স্টক বা শেয়ার, এই শেয়ারের ক্ষেত্রে আসলে কোনো এক্সপেক্টেড রিটার্ন 100% ওইভাবে বলা যাবে না যে এই রিটার্নটাই অফার করা হয়। হ্যাঁ, একটা ইন্ডেক্সের মোটামুটি একটা গ্রোথ থাকে, সেটা ডিফারেন্ট, কিন্তু শেয়ারের ইনভেস্টের ক্ষেত্রে একটা নির্দিষ্ট শেয়ার কিনে কত টাকা রিটার্ন আসতে পারে সেটা একদম স্পেসিফিক্যালি বলা যাবে না। এবং এখানে রিটার্নটা ডিভিডেন্ডের মাধ্যমে হতে পারে এবং ক্যাপিটাল গেইন দুইটার মাধ্যমেই হতে পারে। ডিভিডেন্ডটা হচ্ছে যে একটা কোম্পানির শেয়ার যদি কেনা হয় তাহলে কোম্পানিটা সারা বছর ধরে যেই ব্যবসা করলো সেই ব্যবসার থেকে একটা ব্যবসার অংশ, একটা লাভের অংশ, লভ্যাংশ বছর শেষে তার ইনভেস্টর যারা আছে, শেয়ার হোল্ডার যারা আছে তাদেরকে কোম্পানি ডিস্ট্রিবিউট করে থাকে। এটাই হচ্ছে ডিভিডেন্ড। লভ্যাংশ বছর বছর পাওয়া যায় যদি কোম্পানি লাভ করে, এবং যদি বেশি লাভ করে বেশি লভ্যাংশ আসে, কম লাভ করলে কম লভ্যাংশ দিতে পারে বা লভ্যাংশ একদমও নাও দিতে পারে।
আবার কিছু কোম্পানি আছে, অল্প কিছু কোম্পানি আছে যারা ইন্টারিম ডিভিডেন্ড দেয়, বছরে একবারের বেশি, মোর দেন ওয়ান্স ডিভিডেন্ড দেয়, 2বার ডিভিডেন্ড দিতে পারে। যদিও এটা খুবই কম সংখ্যায় আছে ডিএসসিতে লিস্টেড কোম্পানির ভিতর। আরেকটা যেভাবে রিটার্ন জেনারেট করা যেতে পারে সেটা হচ্ছে ক্যাপিটাল গেইন। একটা শেয়ার কেনা হলো 10 টাকা দিয়ে, সেই শেয়ারের দাম 10 থেকে 11 হলো, 11 থেকে 12 হলো, তারপরে যদি শেয়ারটা বিক্রি করে দেওয়া হয় তাহলে 2 টাকা লাভ, 10 টাকা বিনিয়োগ করে 2 টাকা লাভ, মানে 20% প্রফিট। সো এটাই হচ্ছে ক্যাপিটাল গেইন। এখানে ক্যাপিটাল গেইন যেমন পসিবল, ক্যাপিটাল লসও পসিবল। 10 টাকা দিয়ে শেয়ার কেনার পরে সেটা 8 টাকা হয়ে যাওয়া সম্ভব, সেক্ষেত্রে 20% ক্যাপিটাল লস হচ্ছে। এখন শেয়ারের ক্ষেত্রে যদি বলতে হয়, শেয়ারের হালাল হারাম পার্সপেক্টিভে স্টক মার্কেটের যদি আমরা এ থেকে ডি পর্যন্ত, ফার্স্ট পয়েন্ট এ তে ছিল ইকুইটি বা স্টক বা শেয়ার। তো এখানে এই পোর্শনটা হচ্ছে সবচেয়ে বেশি রিস্কি, ইকুইটিটা হচ্ছে সবচেয়ে বেশি রিস্কি। তো এই ইকুইটি বা স্টকের ক্ষেত্রে যদি আমরা গ্রেডিং করি, 5টা গ্রেড করা যায় হালাল হারামের পার্সপেক্টিভ থেকে। একদম হালালটা হচ্ছে গ্রেড 1-এ, হালালের ভিতরে আবার 2টা গ্রেডিং করা যেতে পারে, একটা হচ্ছে ক্যাটাগরি এ আর একটা হচ্ছে ক্যাটাগরি বি। আর হারামের পার্সপেক্টিভে গ্রেড 5 হচ্ছে সবচেয়ে বেশি নন ইসলামিক, তারপরে গ্রেড 4, গ্রেড 3 এটা আস্তে আস্তে ইসলামিকের দিকে আসা, নন ইসলামিক পোর্শন কমতে থাকা আর কি। তো এইভাবে আমি একটা গ্রেডিং করেছি আমার নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং থেকে। তো আমরা যদি গ্রেড 5 চিন্তা করি, একদমই নন ইসলামিক যদি বলি, একদমই নন ইসলামিক সেই সমস্ত কোম্পানিগুলোই যেগুলো একদমই হারাম প্রোডাক্ট প্রডিউস করে এবং হারাম প্রোডাক্ট তারা সেল করে, এমন যদি হয় তাহলে সেটা একদমই নন ইসলামিক। যেমন কমার্শিয়াল ব্যাংক হতে পারে, ট্রেডিশনাল যে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ট্রেডিশনাল যে জেনারেল ইন্স্যুরেন্স আছে, এই কমার্শিয়াল ব্যাংক, ট্রেডিশনাল এনবিএফআই, জেনারেল ইন্স্যুরেন্স যেহেতু ম্যাসিভলি ইন্টারেস্ট নিয়ে ডিল করতে হয়, সো এইগুলো হারাম প্রোডাক্ট নিয়ে ডিল করে, সেই জন্য এগুলো একদম কমপ্লিটলি নন ইসলামিক। এছাড়া টোবাকো, অ্যালকোহল এগুলো যেহেতু শরীরের জন্য ক্ষতিকর নেশা জাতীয় দ্রব্য, সো এগুলোও হারাম প্রোডাক্ট, সো এগুলোও নন ইসলামিক। এই কোম্পানির শেয়ারগুলোও কেনা, শেয়ার কিনে ট্রেড করা, সেটাও নন ইসলামিক হবে। এখন গ্রেড 4-এ যদি আসি, গ্রেড 4-এ হচ্ছে কোম্পানি সে হালাল প্রোডাক্ট প্রডিউস করে, কিন্তু ওই কোম্পানির অনেক বেশি ইন্টারেস্ট এক্সপেন্স আছে এবং অনেক বেশি ইন্টারেস্ট ইনকামও আছে। অনেক বেশি ইন্টারেস্ট এক্সপেন্স কিভাবে? যদি একটা কোম্পানি অনেক বেশি লোন নিয়ে ব্যবসাটা করে, তাহলে তাকে ওই লোনের এগেনস্টে একটা বড় অ্যামাউন্টের ইন্টারেস্ট দিতে হয়, সেটাই হচ্ছে হাই ইন্টারেস্ট এক্সপেন্স একটা কোম্পানি থাকলো। আবার ওই একই কোম্পানির যদি আবার দেখা যায় যে অনেক বেশি ক্যাশ আছে, ওই ক্যাশটা সে একটা ব্যাংকে এফডিআর করে রেখেছে, সেই ক্ষেত্রে ওই কোম্পানিটা ইন্টারেস্ট পাবে, ইনকাম একটা জেনারেট হবে এই ইন্টারেস্টের মাধ্যমে। তো ওইখানে হাই ইন্টারেস্ট ইনকাম থাকতেছে। সো এমন যদি কোম্পানি হয়ে থাকে যার হালাল প্রোডাক্ট কিন্তু ইন্টারেস্ট ইনকামও বেশি, ইন্টারেস্ট এক্সপেন্সও বেশি, এইরকম ক্ষেত্রে ওই কোম্পানিটা হচ্ছে গ্রেড 4-এ। এটা শুধুমাত্র ইন্টারেস্টের কারণে, যেহেতু ইন্টারেস্ট এবং ইন্টারেস্ট ইনকাম এবং ইন্টারেস্ট এক্সপেন্স বেশি। তো ডিএসসিতে লিস্টেড যদি কোম্পানির ক্ষেত্রে আমরা বলতে চাই যে কোন কোম্পানিগুলোর ইন্টারেস্ট এক্সপেন্সও বেশি, ইন্টারেস্ট ইনকামও বেশি, তো 2018, 2019 এই টাইমের যদি আমরা অ্যানুয়াল রিপোর্ট স্টাডি করি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, ইনকাম স্টেটমেন্টস স্টাডি করি, তাহলে দেখবো যে ডেস্কো, অলিম্পিক ইন্ডাস্ট্রি, সায়াহাম কটন, রিজেন্ট টেক্সটাইল, অ্যাপেক্স ফুড, দেশবন্ধু পলিমার, ওয়েস্টার্ন মেরিন, এই কোম্পানিগুলোর ইন্টারেস্ট ইনকাম এবং ইন্টারেস্ট এক্সপেন্স বেশি ছিল এই টাইমে। তবে এইখানে একটা জিনিস বলে রাখি যে বিভিন্ন বছরে গিয়ে দেখা যেতে পারে যে এক একটা কোম্পানি ইন্টারেস্ট এক্সপেন্স কমে আসতে পারে, ব্যবসা যদি ভালো হয়ে যায়। আবার যদি একটা কোম্পানি হঠাৎ করে অনেক বেশি ডিভিডেন্ড দেওয়া শুরু করে, তাহলে তার যে ইন্টারেস্ট ইনকাম হইতো ব্যাংক থেকে, যে টাকাটা জেনারেট হইতো, সেটা যদি সে ডিভিডেন্ড হিসাবে, লভ্যাংশ হিসাবে দিয়ে দেয় ইনভেস্টরদের ভিতর, তাহলে ইন্টারেস্ট ইনকামও কমে আসতে পারে। সো এই গ্রেডিংটা চেঞ্জ হতে পারে বিভিন্ন সময়ের উপর ভিত্তি করে। কোম্পানির ব্যবসা বাণিজ্য বা ডিভিডেন্ড পলিসি বা ফাইন্যান্সিং, ক্যাপিটাল স্ট্রাকচার পলিসির উপর ডিপেন্ড করে দেখা যাবে যে এই গ্রেডিংটা কম বেশি হতে পারে। সো এটা আমি যেটা বলতেছি 2018-19 এই টাইমের ভিতরে যে সিনারিও, সেটার উপর ভিত্তি করে, এটা যে সারা জীবন এই ক্যাটাগরিতেই থাকবে এটা বলা যাবে না। গ্রেড 3 যদি চিন্তা করি, গ্রেড 3-র ক্যারেক্টারিস্টিক্স আমি নিয়েছি যে হালাল প্রোডাক্ট প্রডিউস করে বা হালাল সার্ভিস দিয়ে থাকে এমন কোম্পানি, কিন্তু কোম্পানির হাই ইন্টারেস্ট ইনকাম আছে কিন্তু কম বা কোনো ইন্টারেস্ট এক্সপেন্স নাই। হালাল প্রোডাক্ট কিন্তু ইন্টারেস্ট ইনকাম বেশি, কিন্তু ইন্টারেস্ট এক্সপেন্স নাই বা থাকলেও খুব কম, এরকম কোম্পানি যদি ডিএসসির পার্সপেক্টিভে বলি, তাহলে তিতাস গ্যাস, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল, এই কোম্পানিগুলো পড়বে। কারণ এই কোম্পানিগুলোর হিউজ অ্যামাউন্টের ক্যাশ আছে, যেটা তারা এফডিআর বা ব্যাংকে টাকা রেখেছে, সেইখান থেকে তাদের একটা বিশাল পরিমাণ ইন্টারেস্ট ইনকাম আসে। তো যেহেতু বড় ধরনের একটা ইনকাম আসতেছে ইন্টারেস্টের মাধ্যমে, সেজন্য এটাকে গ্রেড 3-তে রাখা হয়েছে। গ্রেড 2-তে হচ্ছে যে কোম্পানির হালাল প্রোডাক্ট সাথে ইন্টারেস্ট এক্সপেন্সটাও অনেক বেশি।
কিন্তু ইন্টারেস্ট ইনকাম অনেক কম বা নেই, সেরকম কোম্পানিকে গ্রেড 2-তে রাখা হয়েছে। এটা যদি আমরা ডিএসসির পার্সপেক্টিভে এক্সাম্পল চিন্তা করি, যে এসপিসিএল শাহজিবাজার পাওয়ার, যেটা বেকন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, আমলাটেক, অ্যাপেক্স ফুটওয়্যার, আমান ফিড, ইস্টার্ন হাউজিং, এই কোম্পানিগুলোকে এই গ্রেড 2-তে রাখা যায়। গ্রেড 1 বা ইসলামিক যদি আমরা বলতে চাই যে কোন কোম্পানিগুলো ইসলামিক, এটার ভিতরে সেকেন্ড ক্যাটাগরি যেটা মানে মন্দের ভালো ইসলামিক যদি আমরা বলতে চাই, তাহলে হচ্ছে ক্যাটাগরি বি, সেটা হচ্ছে ইসলামিক যেই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসগুলো। যেহেতু কোনো ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনই একদমই 100% ইসলামিক সেটা বলা যাবে না, ম্যাক্সিমাম যারা ইসলামিক স্কলার্স আছেন তাদের ভাষ্য অনুযায়ী, সেহেতু এটা মোটামুটি ক্যাটাগরি বিতে রাখা হচ্ছে। তো এখানে যদি আমরা এক্সাম্পল চিন্তা করি যে আল রাফি ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এসআইবিএল যেটা সোশ্যাল ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ইসলামিক ফাইন্যান্স, ইসলামিক ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স, এই কোম্পানিগুলোকে ইসলামিক বলা যেতে পারে গ্রেড ক্যাটাগরি বি এর আন্ডারে। একদম 100% ইসলামিক বলা যাবে না, কিন্তু একদম যে নন ইসলামিক সেটাও বলা যাবে না। গ্রেড 1 বা একদম ইসলামিক যদি কোনো কোম্পানির ব্যাপারে বলতে হয়, যে এমন কোনো কোম্পানি যার প্রোডাক্ট হচ্ছে হালাল, কোনো ইন্টারেস্ট বিয়ারিং লোন নাই বা কোনো ইন্টারেস্ট এক্সপেন্স দিতে হয় না, এবং খুবই সামান্য পরিমাণ অথবা একদমই ইন্টারেস্ট ইনকাম নাই, এরকম যদি কোনো কোম্পানি পাওয়া যায় তাহলে ইসলামিক কোম্পানি বলা যায়। তো মোটামুটি এই ক্যারেক্টারিস্টিক্স এর আন্ডারে যদি আমরা চিন্তা করি, তাহলে খুব কম কোম্পানি ফিটেড, খুব কম কোম্পানি পাওয়া যাবে যারা এই ক্যাটাগরি এ তে বিলং করে। ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টেড কোম্পানির পার্সপেক্টিভে যদি আমরা বলি, তো আমরা যদি কয়েকটা এক্সাম্পল দেই, লিন্ডেবিডি, বাটাসু, বার্জার, মোটামুটি 2018-19 এই টাইমের ভিতরে যদি আমরা দেখি, এই কোম্পানিগুলো মোটামুটি ইসলামিক, একদম ইসলামিক ক্যাটাগরির আন্ডারে পড়ে বলা যায়। তো এটা আবারও বলে নিচ্ছি যে এই যে ক্যাটাগরি বা গ্রেডিং যেটা বলতেছি, এইটা বছর বছর কোম্পানিগুলোর ব্যবসায়িক অবস্থা, ক্যাপিটাল স্ট্রাকচার এবং পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে দেখা যেতে পারে যে এই গ্রেডিংটা কিন্তু আপ ডাউন হতে পারে বা গ্রেডিং চেঞ্জ হতে পারে। সো এটা একদম ইউনিভার্সাল বলা যাবে না। এই যে এই এক্সাম্পলগুলো দিচ্ছি, যেটা ইউনিভার্সাল এই ক্যাটাগরিগুলোতেই বিলং করবে সবসময়, ব্যাপারটা এরকম না। স্টক মার্কেটের আন্ডারে যদি আমরা সেকেন্ড যে অপশনটা বলি, সেটা হচ্ছে বন্ড। নন ইসলামিক হবে যেটা হচ্ছে একদমই প্রথাগত ফিক্সড ইনকাম বন্ড, সেগুলো যে একদম ফিক্সড রিটার্ন অফার করে, সেটা নন ইসলামিক। আর ইসলামিক হবে যেগুলো ভেরিয়েবল রিটার্ন অফার করে, যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড আইবিবিএল, মুদারা বা পারপেচুয়াল বন্ড আছে, সেটা ভেরিয়েবল রিটার্ন অফার করে, মানে এক এক বছর দেখা যায় এক এক রকম রিটার্ন, একদম ফিক্সড এরকম বলা যাবে না। বন্ডগুলো রিলেটিভলি অনেক কম রিস্কি। স্টক মার্কেটের আন্ডারে থার্ড যে অপশনটা, সেটা হচ্ছে ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট ইন মার্চেন্ট ব্যাংক। ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজমেন্ট হচ্ছে যে বিভিন্ন মার্চেন্ট ব্যাংকে ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট খোলা যায়, যেখানে যেটা অনেকটা ব্রোকারেজ হাউসে বিও অ্যাকাউন্ট খোলার মতোই ব্যাপার। তো এখানে মার্চেন্ট ব্যাংককে ডিসক্রিশন দিয়ে দেওয়া হয়, মার্চেন্ট ব্যাংকই এই পোর্টফোলিওটা ম্যানেজ করে। যেহেতু শেয়ার বাজারে বিনিয়োগটা আসলে এক্সপার্টিস থাকা দরকার বিনিয়োগের ক্ষেত্রে, কারণ অনেক বেশি রিস্কি একটা মার্কেট। তো মার্চেন্ট ব্যাংকগুলোতে যেহেতু প্রফেশনালস আছে, তারা এই পোর্টফোলিওগুলো ম্যানেজ করে। তো এই ম্যানেজ করার এগেনস্টে একটা ফি দিতে হয়। তো তাদের যে প্রফেশনাল টিম আছে পোর্টফোলিও ম্যানেজার্সদের, তারা এই ডিসক্রিশনারি পোর্টফোলিওটা ম্যানেজ করে। অনেকের ওই সময় থাকে না যে নিজে নিজে বাই সেল এক্সিকিউট করবে বা ওইরকম মার্কেটের কন্টিনিউয়াস মনিটরিং রাখবে, সেই জন্য অনেকেই মার্চেন্ট ব্যাংকে ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট খুলে এই ডিসক্রিশনটা, বাই সেল বা পোর্টফোলিও ম্যানেজমেন্টের ডিসক্রিশনটা মার্চেন্ট ব্যাংকে দিয়ে দেয়। তো মার্চেন্ট ব্যাংকে ওই জিনিসটা অপারেট করে। তো এই ইনভেস্টমেন্ট অপশনটা নন ইসলামিক হবে যদি ট্রেডিশনাল মার্চেন্ট ব্যাংক এই ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজমেন্টটা করে, তাহলে তারা নন ইসলামিক যে স্টকস সেগুলোতে তারা ইনভেস্টমেন্ট করতে পারে। আর ইসলামিক হতে পারে যদি ইসলামিক ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট অফার করে কোনো মার্চেন্ট ব্যাংক, তাহলে তারা এই মার্চেন্ট ব্যাংকগুলো শরিয়া বেসড যে কোম্পানিগুলো আছে সেখানে বিনিয়োগ করবে। এখানে রিস্ক ফ্যাক্টর মডারেটলি রিস্কি, যেহেতু শেয়ার বাজারে যে ইকুইটি বা শেয়ারে ইনভেস্ট করা হচ্ছে, সেজন্য মডারেটলি রিস্কি। হাইলি রিস্কি বলা হচ্ছে না, কারণ প্রফেশনালরা পোর্টফোলিওগুলো ম্যানেজ করছে। স্টক মার্কেটের আন্ডারে ফোর্থ যে ইনভেস্টমেন্ট অপশন, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দুই ধরনের মিউচুয়াল ফান্ড হতে পারে, একটা হচ্ছে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড, একটা হচ্ছে ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড। তো ট্রেডিশনাল যে মিউচুয়াল ফান্ডগুলো আছে সেগুলো নন ইসলামিক, আর শরিয়া বেসড যে মিউচুয়াল ফান্ডগুলো আছে সেগুলো ইসলামিক। শরিয়া বেসড মিউচুয়াল ফান্ড মানে মিউচুয়াল ফান্ডগুলো প্রমিস করতেছে যে তারা ইসলামিক সিকিউরিটিজ, যেগুলো শরিয়া বেসড কোম্পানি যেগুলো, সেগুলোতে ইনভেস্ট করবে। রিস্ক ফ্যাক্টরের ক্ষেত্রে যদি বলা হয়, ওপেন এন্ড যে মিউচুয়াল ফান্ডটা, যেটা আনলিস্টেড, শেয়ার বাজারে লিস্টেড না, শেয়ার বাজারে ট্রেড হয় না ট্রেডিং এর সময়, এই মিউচুয়াল ফান্ডগুলো তুলনামূলক কম রিস্কি। কারণ এই ওপেন এন্ড যে মিউচুয়াল ফান্ডগুলো, এগুলো আসলে কেনা বেচা হয় যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো মিউচুয়াল ফান্ডটা ম্যানেজ করতেছে
তাদের মাধ্যমে বা তাদের সেলিং এজেন্টের মাধ্যমে কেউ একটা ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড যদি কিনতে চায়, তাহলে দেখা যাবে যে ওই মিউচুয়াল ফান্ডটা যেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অপারেট করে বা ম্যানেজ করে, তাদের অফিস বা তাদের সেলিং এজেন্টদের থেকে এই মিউচুয়াল ফান্ডটা কেনা যাবে। আবার বিক্রি করার ক্ষেত্রে ওই তাদের অফিস বা তাদের সেলিং এজেন্টের মাধ্যমে বিক্রি করা যাবে। এক্ষেত্রে সুবিধা যেটা, যে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডটা ট্রেড হয় ন্যাভের উপর বেস করে। ন্যাভ নেট অ্যাসেট ভ্যালু, মিউচুয়াল ফান্ডের যেটা নেট অ্যাসেট ভ্যালু, ওইটার উপর বেস করে মিউচুয়াল ফান্ডটা কেনা বেচা হয়, ওপেন এন্ড যে মিউচুয়াল ফান্ড। তো দেখা যায় যে ন্যাভ যেই রেটে ওই রেটেই কিনতে হয়, আবার ন্যাভ যে রেটে ওই রেটেই সেল করা যায় বা সারেন্ডার করা যায়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই ন্যাভের থেকে 5 পয়সা, 10 পয়সা বা 15 পয়সা এরকম একটু ডেভিয়েশন থাকে অ্যাসেট ম্যানেজমেন্টের উপর, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিদের পলিসির উপর ভিত্তি করে। মোটামুটি বলা যায় যে ন্যাভ যা তার থেকে 5 থেকে 15, 20, 30 পয়সা পর্যন্ত ডেভিয়েশন হতে পারে। এই রেটের ভিতরেই মিউচুয়াল ফান্ডটা সারেন্ডার করা যাবে বা সেল করে দেওয়া যাবে। কিনতে হবে ন্যাভেই, কিনতে হবে একটা মিউচুয়াল ফান্ড, ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড কিনতে হবে নেট অ্যাসেট ভ্যালু যা তাতেই। ফর এক্সাম্পল একটা 10 টাকার মিউচুয়াল ফান্ড, ফেস ভ্যালু মিউচুয়াল ফান্ড 11 টাকা নেট অ্যাসেট ভ্যালু যদি হয়, তাহলে 11 টাকা দিয়ে কিনতে হবে। কিন্তু তাদের যদি সারেন্ডারটা করার পলিসি এমন হয় যে 10 পয়সা কমে সারেন্ডার করতে হবে বা 15 পয়সা কমে সারেন্ডার করতে হবে বা সেল করতে হবে, যদি সেল করতে কেউ চায়, সেই ক্ষেত্রে ইনভেস্টরদের যদি 11 টাকাও ন্যাভ থাকে, তাহলে যদি 10 পয়সা কমে সারেন্ডার করতে হয়, তাহলে ইনভেস্টর সেল করার সময় 10 টাকা 90 পয়সা পাবে, ন্যাভ 11 টাকা থাকার পরেও। তো ইস্যুটা হচ্ছে এখানে যে ট্রেডিংটা হচ্ছে ন্যাভ বা নেট অ্যাসেট ভ্যালুর উপর বেস করে। আর ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডটা বেশি রিস্কি, কারণ নেট অ্যাসেট ভ্যালু যাই থাকুক, লিস্টেড হওয়ার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা যে কোনো স্টক এক্সচেঞ্জে যদি লিস্টেড থাকে একটা মিউচুয়াল ফান্ড, তাহলে ওই মিউচুয়াল ফান্ডের প্রাইসটা হবে ডিমান্ড সাপ্লাইয়ের উপর ভিত্তি করে। মার্কেটে ওই ইউনিটের প্রাইস ন্যাভ যা তার অর্ধেকেও ট্রেড হতে পারে। দেখা গেল কেউ অনেক বড় বাল্ক অ্যামাউন্টে যদি সেল করতে থাকে, তখন ওই মিউচুয়াল ফান্ডের প্রাইস, ইউনিটের প্রাইস কমে যেতে পারে। সেক্ষেত্রে ওই কমেই যদি কারো বিক্রি করতে হয়, ওই কম রেটেই বিক্রি করতে হবে, যদিও বা ন্যাভটা অনেক বেশি ছিল। সেই জন্য এই ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডটা বেশি রিস্কি। ফিফথ যে ইনভেস্টমেন্ট অপশন, সেটা হচ্ছে রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট মানে হচ্ছে একটা জমি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, কমার্শিয়াল স্পেস হতে পারে। তো সাধারণভাবে ইসলামিক বা নন ইসলামিক পার্সপেক্টিভে চিন্তা করলে, যে সাধারণভাবে রিয়েল এস্টেট ইসলামিক, তবে ইন্টেনশনের কারণে এই ইসলামিক যে জিনিসটা সেটা নন ইসলামিক হয়ে যেতে পারে। ফর এক্সাম্পল, কেউ যদি জেনে শুনে মদের ব্যবসা করার জন্য ভাড়া দেয়, তার দোকান আছে, সেই দোকান ভাড়া দিল, কিন্তু ওইটা খারাপ কাজের জন্য ভাড়া দিল, তাহলে সেটা নন ইসলামিক হয়ে যেতে পারে। এখানে এক্সপেক্টেড রিটার্ন 3 থেকে 6% যদি ভাড়ার দিক থেকে চিন্তা করা হয়। ফর এক্সাম্পল, একটা যদি 1 কোটি টাকার ফ্ল্যাট হয়, তাহলে স্পেস এবং বিভিন্ন লোকেশন ভেদে হয়তো বা দেখা যাবে 1 কোটি টাকার ফ্ল্যাট থেকে 3 থেকে 6 লাখ টাকা বছরে রেন্ট আসা সম্ভব। মোটামুটি এক্সপেক্টেড রিটার্ন 3 to 6% অ্যারাউন্ড। রিস্ক ফ্যাক্টরের দিক থেকে চিন্তা করলে এটা স্টক মার্কেটের থেকে অবশ্যই কম রিস্কি, কারণ স্টক মার্কেট অনেক বেশি ফ্লাকচুয়েট করতে পারে, অনেক বেশি ভোলাটিলিটি থাকতে পারে। কিন্তু এই মার্কেটটা, রিয়েল এস্টেট মার্কেটে এত বেশি ভোলাটাইল না, সেজন্য এটা কম রিস্কি। এবং রিয়েল এস্টেট থেকে দুইভাবে ইনকাম আসতে পারে, একটা হচ্ছে রেন্ট আসতে পারে, একটা হচ্ছে ক্যাপিটাল গেইন আসতে পারে। রেন্ট মানে একটা কারো ফ্ল্যাট যদি থাকে, তাহলে সে রেন্ট পেতে পারে, দোকান থাকলে সেখান থেকে রেন্ট আসতে পারে। আবার যদি কেউ ওই অ্যাসেটটা বিক্রি করে দিতে চায়, তাহলে বিক্রি করার মাধ্যমে সে একটা গেইন পেতে পারে। একটা ফ্ল্যাট একজন যদি কেউ কিনে, তার পরবর্তীতে সে যদি বেশি দামে বিক্রি করতে পারে, সেটা ক্যাপিটাল গেইন হিসাবে আসতেছে, একটা এডিশনাল রিটার্ন। তবে এখান থেকে ক্যাপিটাল লসও পসিবল। একটা বেশি দামে যদি কেউ কিনে ফেলে একটা অ্যাসেট, তাহলে সেটা পরবর্তীতে কম রেটেও সেল করতে হতে পারে। 6 যেই ইনভেস্টমেন্ট অপশন, সেটা হচ্ছে গোল্ড। গোল্ড হচ্ছে এমন একটা ইনভেস্টমেন্ট অপশন, এটা যদি কেউ হোল্ড করে থাকে, স্বর্ণ এটা যদি কেউ হোল্ড করে, তাহলে এটা কোনো ক্যাশ ফ্লো জেনারেট করবে না, সেজন্য এটা নন ক্যাশ ফ্লো জেনারেটিং ইনভেস্টমেন্ট। কিন্তু এটা ইসলামিক ইনভেস্টমেন্ট। তো গোল্ড থেকে রিটার্ন পাওয়া পসিবল যদি কেউ কম দামে গোল্ড কিনতে পারে এবং পরবর্তী গোল্ডের প্রাইস অ্যাপ্রিসিয়েট করার কারণে বা বাড়ার কারণে কেউ যদি ওইটা বেশি দামে বিক্রি করে, তাহলে সে একটা ক্যাপিটাল গেইন পেতে পারে। এখানে ক্যাপিটাল গেইন পাওয়া যেমন সম্ভব, ক্যাপিটাল লসও হতে পারে। যদি কেউ এক্সেসিভ বেশি দামে গোল্ড কিনে থাকে, তাহলে পরবর্তীতে, যেহেতু গোল্ডের প্রাইসটা মার্কেটের উপর ডিপেন্ড করে, পরবর্তীতে যদি মার্কেটে কমে যায় গোল্ডের প্রাইস, তাহলে তখন কেউ যদি বিক্রি করতে হয় জরুরি প্রয়োজনে, তাহলে সেখানে ক্যাপিটাল লসও হওয়া সম্ভব। গোল্ডের অনেক বড় একটা বেনিফিট হচ্ছে, গোল্ড এমন একটা জিনিস যেটা সারা পৃথিবীতেই এটা একটা মূল্য পাওয়া যাবে, সেই হিসাবে এটাকে গ্লোবাল কারেন্সি হিসাবে চিন্তা করা যায়। তো মোটা দাগে যদি বলা হয়, তাহলে এখানে 6টা ইনভেস্টমেন্ট অপশন নিয়ে আলোচনা করা হয়েছে। 1 নম্বর হচ্ছে ব্যাংকের যে এফডিআর বা ফিক্সড ডিপোজিট রিসিপ্ট,
সেকেন্ড হচ্ছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ফিক্সড ডিপোজিট রিসিভড বাই এফডিআর, থার্ড হচ্ছে সরকারি যে সঞ্চয়পত্র, ফোর্থ হচ্ছে শেয়ার বাজার, ফিফথ হচ্ছে রিয়েল এস্টেট, সিক্সথ হচ্ছে গোল্ড বা স্বর্ণ। এই ছিল মোস্ট পপুলার ইসলামিক এবং নন ইসলামিক ইনভেস্টমেন্ট অপশনগুলো নিয়ে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। এই ভিডিও থেকে আপনি যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। আপনার এই কমেন্ট আমাকে নতুন আরও ভিডিও মেক করতে অনুপ্রাণিত করবে। আর ফাইন্যান্স স্কুলের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।